कि जहां राम का जन्म हुआ था, मंदिर वही बनाएंगे। जहां राम का जन्म हुआ था, मंदिर वही बनाएंगे। तो मेरे যে বিজেপিকে 1984 সালের মাত্র দুটো আসন থেকে 1989-এ 85টি লোকসভা আসনে নিয়ে যায়, যা বিজেপির ভোট শতাংশের 11.36% বাড়িয়ে দেয়। ভারতের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু একটি স্থাপনার নয়, পুরো উপমহাদেশের সমাজ, রাজনীতি এবং সংস্কৃতিকে পুরোপুরি বদলে দিয়েছে। অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস ঠিক তেমনই একটি ঘটনা। আজ আমরা সময়ের পথ ধরে ফিরে দেখব কেন এই মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, কী ছিল তার পিছনে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, এবং আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত দিয়েছে। তবে এই ঘটনাকে আজকের দিনে বেছে নেওয়া কিন্তু এমনি এমনি নয়। 1992 সালে সেই ঘটনা নিয়ে আজও তোলপাড় কম হয় না, সে কোনো রাজ্যের এমএলএ হোক বা কেন্দ্রের ক্যাবিনেট মিনিস্টার হোক। সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব, কে কি কমেন্ট করেছে আর তার কি রিপারকিশন এসছে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করবে মুর্শিদাবাদে। সেই নিয়ে রাজ্য রাজনীতি পুরো তোলপাড় হয়ে গেছে। মমতা ব্যানার্জি মানে টিএমসি সুপ্রিমো সরাসরি সাসপেন্ড করে দিয়েছে হুমায়ুন কবিরকে। দলও বলে দিয়েছে হুমায়ুনের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখবে না। শুধু তাই নয়, তার এই মসজিদ তৈরির প্রস্তাবকে সংবিধান বিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে দিয়েছেন এক আইনজীবী। শুধুমাত্র কোনো রাজ্যের এমএলএ নয়, রিসেন্টলি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি মন্তব্য পুরো সাড়া ফেলে দিয়েছে। जब पंडित जवाहरलाल नेहरू बाबरी मस्जिद के मुद्दे पर सरकारी खजाने से पैसा खर्च करने की बात जब उन्होंने छेड़ी थी, सरकारी खजाने से पैसा खर्च करके बाबरी मस्जिद बनवाई जानी चाहिए। মন্তব্যটা ছিল, ভারতের জনগণের টাকায় বাবরি মসজিদ বানাতে চেয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তার আরও দাবি, সর্দার বল্লভভাই প্যাটেল নেহরুর বাবরি পরিকল্পনা প্রতিহত করেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে সরকারি অর্থ কোনোভাবেই কোনো মসজিদ নির্মাণে ব্যবহার করা যাবে না। আর রাজনাথ সিং যা বলেছেন তার উৎস কোথা থেকে পেয়েছে জানেন? সর্দার প্যাটেলের দ্য ইনসাইড স্টোরি মানিম্যান প্যাটেলের ডায়েরি থেকে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পণ্ডিত জওহরলাল নেহরু অযোধ্যায় সরকারি অর্থে বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন। যদি কেউ এই প্রস্তাবের বিরোধিতা করে থাকেন, তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি সরকারি টাকায় কোনো মতেই বাবরি মসজিদ নির্মাণ হতে দেননি। তবে আপনারা ভাববেন না যে বাবরি মসজিদ পুরো নির্মাণের কথা বলা হচ্ছে, এটি বাবরি মসজিদ সংস্কারের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, নেহরু যখন গুজরাটের সোমনাথ মন্দির পুনর্নির্মাণের প্রসঙ্গ তোলেন, তখন একমাত্র প্যাটেল স্পষ্ট করে দেন যে এখানে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, কারণ মন্দির সংস্কারের পুরো কাজটি যে টাকায় করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে মানুষের দান, এবং এটি একটি ট্রাস্ট গঠন করা হয়েছিল। ট্রাস্টে 30 লক্ষ টাকা জমা হয়েছিল এবং সেই পয়সায় সোমনাথ মন্দিরের সংস্কারের কাজ করা হয়েছিল। এতে সরকার এক পয়সাও খরচ করেনি। একইভাবে অযোধ্যার রাম মন্দির নির্মাণও কিন্তু সরকার 1 টাকাও দেয়নি। মন্দির নির্মাণের পুরো অর্থ এসছে দেশের সাধারণ মানুষের কাছ থেকে। এরকম কথা চলতেই থাকবে, বিতর্ক চলতেই থাকবে, এবং যতদিন ভারতবর্ষ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন এই বাবরি মসজিদ, অযোধ্যা মন্দিরের বিতর্ক চলতেই থাকবে। আমরা দেখে নেব কেন এই বাবরি মসজিদ ভাঙা হলো, এর পিছনের কাহিনী কি, মসজিদ ভাঙার মেন উদ্যোক্তাই বা কারা। উত্তর ভারতের অযোধ্যা প্রাচীন কাল থেকে হিন্দু ধর্মের সনাতন গুরুত্বপূর্ণ অন্যতম এক তীর্থস্থান। বাল্মীকি রামায়ণ সহ বহু গ্রন্থে অযোধ্যাকে রামচন্দ্রের জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। এই সংস্কৃতির ধারাই পরবর্তী শতাব্দীগুলিতে অযোধ্যাকে এক অত্যন্ত সংবেদনশীল ধর্মীয় কেন্দ্র বানিয়ে তুলেছে। 1528 সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন। পরবর্তীকালে ব্রিটিশ নথিপত্রে একে বাবরি মসজিদ নামে উল্লেখ করা হয়। আর বিতর্কের পুরো সূচনাটা হয়
এখান থেকে। হিন্দু পক্ষ দাবি করে মসজিদটি রামের প্রাচীন মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল। মুসলিম পক্ষ দাবি করে নির্মাণের পূর্বে মন্দির যে ছিল তার নিশ্চিত কোনো প্রমাণ নেই। ব্রিটিশ ফৈজাবাদ গ্যাজেট 1870 অ্যান্ড কলোনিয়াল রেকর্ডস অনুযায়ী 1853 সালে প্রথম বড় সংঘাতের নথি পাওয়া যায়। 1859 সালের ব্রিটিশ প্রশাসন দেওয়াল তৈরি করে ভেতর ও বাইরের সীমা সম্পূর্ণ ভাগ করে দেয়। মানে রাম জন্মভূমি বাবরি মসজিদকে বা অযোধ্যার মন্দিরকে দুটি ভাগে ভাগ করে দেয়। ভিতরে মুসলিম নামাজ পড়বে আর বাইরে হিন্দু করবে পুজো। এই কম্পার্টমেন্টাল সলিউশন পরবর্তীকালে দ্বন্দ্ব তো দূর করতে পারেইনি, বরং দ্বন্দ্বকে আরও স্থায়ী করে দেয়। এবারে স্বাধীনতার পরের পাটে চলে আসছি, যেখান থেকে আজকের দিনের মানে আধুনিক সমস্যার শুরু হয়েছে। 22শে ডিসেম্বর 1949 মধ্যরাত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোম মিনিস্ট্রির ফাইল থেকে জানা যায় মসজিদের ভেতর হঠাৎ রামলালার মূর্তি দেখা যায়। মুসলিমরা বলেছে মূর্তি গোপনে ঢুকিয়ে রাখা হয়েছিল, আর হিন্দুরা বলছে মূর্তি স্বয়ং আবির্ভূত হয়েছে। পরদিনই মসজিদ তালাবন্ধ করা হয় এবং স্থানটি বিবদমান সম্পত্তি গড়ে ঘোষণা করা হয়। আর এখান থেকেই আধুনিক রাজনৈতিক দ্বন্দ্বের সূচনা হলো। 80 দশকে ভারতীয় রাজনীতিতে একটি বড় পরিবর্তন দেখা যায়, বিশেষ করে হিন্দু রাজনীতিতে। আরএসএস এর অনেক শাখা সংগঠনের মতো আরএসএস এর রাজনৈতিক দল বিজেপির জন্ম এই সময়তেই হয়। ভারতের রাজনীতিতে অনেক আগে থেকেই ধর্ম আর রাজনীতি একসাথে চলতে আরম্ভ করছিল। বিজেপির জন্মগ্রহণের সাথে সাথে এই পথ চলা আরও দ্রুত দৌড়াতে আরম্ভ করে। হিন্দু সংগঠনগুলোর বক্তব্য রামের জন্মস্থানে মন্দির চাই, আর তারা প্রমাণ হিসেবে জনশ্রুতি, প্রত্নতাত্ত্বিক নথি ইত্যাদি তুলে ধরে, যা পরবর্তীকালে অকাট্য বলে মানা হয়। তারা মসজিদের নিচে মন্দির ছিল বলে সেই সময় থেকেই তারা ভীষণভাবে দাবি করে আসে। এরপর আস্তে আস্তে এই মন্দিরের ভেতর ঢুকতে থাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারাও এই মসজিদের খনন করে দেখে যে সেখানে অমুসলিম বিভিন্ন নিদর্শন রয়েছে। আর মুসলিম সংগঠনগুলোর বক্তব্য ছিল ঐতিহাসিক পুরনো মন্দির ভাঙার নিশ্চিত কোনো প্রমাণ নেই এবং মুসলিমদের ধর্মীয় অধিকার রক্ষা করা উচিত। 1984 সাল থেকে ভিএইচপি মানে বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির আন্দোলন শুরু করে। 1986 সালে আদালত মসজিদের তালা খোলার নির্দেশ দেয়। 1989 সালে রাম মন্দিরের জন্য প্রথম ইট পুজো হয়। এরপর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস রাম মন্দিরের জন্য করেন বিখ্যাত লৌহ পুরুষ এল.কে. আদবানি। এল.কে. আদবানি 1990 সালে রথযাত্রা শুরু করেন, যা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয় এবং দেশ জুড়ে হিন্দু ঐক্যের এক নতুন সংহতি স্থাপন করে। 1990 সালের 25 সেপ্টেম্বর সেদিন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি বাবরি মসজিদ স্থানে রাম মন্দির নির্মাণের দাবিতে গুজরাটের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রা শুরু করেন। রথযাত্রা সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত প্রায় 10,000 কিলোমিটার পথ অতিক্রম করে লক্ষাধিক সমর্থককে একত্রিত করে এবং এই যাত্রা বিজেপি হিন্দুত্ববাদী আন্দোলনকে ভীষণভাবে জনপ্রিয় করে তোলে এবং লক্ষাধিক কর সেবককে আকর্ষণ করে। বিজেপি এই যাত্রাকে ব্যবহার করে মন্ডল কমিশনের পরে এই প্রথম এত স্ট্রেংথফুলি হিন্দু ঐক্য গড়ে তোলে, যা পক্ষপাতমূলকভাবে ওবিসি রাজনীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে কাজ করে। 1980-র দশকে বিজেপি রাম জন্মভূমি আন্দোলন শুরু করে, যা বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যৌথভাবে পরিচালিত হয় এবং বাবরি মসজিদকে রামের জন্মস্থান বলে দাবি করে। 1989-তে পূজারী কাশীনাথ পাণ্ডে মসজিদের পাশে শিলান্যাস করেন এই রাম জন্মভূমির, যা এই আন্দোলনকে প্রচুর ত্বরান্বিত করে এবং এতটাই প্রভাব ফেলে যে বিজেপিকে 1984 সালের মাত্র 2টো আসন থেকে 1989-এ 85টি লোকসভা আসনে নিয়ে যায়, যা বিজেপির ভোট শতাংশের 11.36% বাড়িয়ে দেয় এবং বিজেপি সারা দেশের রাজনীতিতে একটি প্রপার মাইলেজ গেইন করে। যাত্রার পথে রথটি সোমনাথ থেকে বিহার হয়ে অযোধ্যা যাবে বলে পরিকল্পিত হয়।
এবং কিছুটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েও যায়। যাত্রার সময় গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ অতিক্রম করে বিহারে পৌঁছালে তৎকালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব 23শে অক্টোবর সমস্তিপুরে আদবানিকে গ্রেপ্তার করেন এবং যাত্রা তৎকালীন বন্ধ হয়ে যায়। এতে জনতা দল সরকারের সমর্থন প্রত্যাহার হয় এবং বিজেপির রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায়। এই রথযাত্রা বাবরি আন্দোলনকে জাতীয় স্তরে ছড়িয়ে দেয় এবং বিজেপির সংসদীয় আসন বাড়ায়, যা 1992-এর ধ্বংসের পথ, মানে বাবরি মসজিদ ধ্বংসের পথ আরও প্রশস্ত করে। এটি ভারতীয় রাজনীতিতে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের মাইল ফলক হিসেবে পরিচিত। ভারতীয় রাজনীতিতে হিন্দু জাতীয়তাবাদকে প্রধান শক্তিতে পরিণত করে এই রথযাত্রা। এই যাত্রাপথে ব্যাপক জনসমাবেশ ঘটে, স্থানীয় স্তরের সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয় এবং করসেবকদের সঙ্গে সংঘর্ষ ঘটে। বিহারের গ্রেপ্তারের পরে মুরলী মনোহর যোশী বা এম যোশী অযোধ্যায় পৌঁছে যান এবং এই আন্দোলন অব্যাহত রাখেন, যা জাতীয় মনোযোগ ভীষণভাবে আকর্ষণ করে। লালকৃষ্ণ আদবানিকে লালু প্রসাদ যাদবের গ্রেপ্তারির পরে জনতা দলের কেন্দ্রীয় সরকার থেকে সমর্থন প্রত্যাহার ঘটায় বিজেপি, যার ফলে কেন্দ্রে চন্দ্রশেখর সরকারের পতন ঘটে। বিজেপির রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায় এবং 1991 লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বাড়ে এবং 1992-এর বাবরি মসজিদ ধ্বংস আরও ব্যাপকভাবে আরও শক্তি দিয়ে করতে পারে। এছাড়া অন্য কিছু গুরুত্বপূর্ণ স্থান ছিল মধ্যপ্রদেশের কিছু এলাকা, গুজরাট, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বে রথযাত্রার প্রভাব কিছুটা সংঘর্ষের মূলে পরিণত হয়েছিল। এলকে আদবানি 1990 সালের রাম রথযাত্রার সময় সবচেয়ে বড় মানবিক ক্ষতি হয় উত্তরপ্রদেশে, যেখানে প্রায় 224 জন নিহত হয় সাম্প্রদায়িক দাঙ্গা ও সংঘর্ষে। বিহারে বিশেষ করে সমস্তিপুর এলাকায় লালু প্রসাদ যাদবের আদবানিকে গ্রেপ্তারের পর উল্লেখযোগ্য হিংসাত্মক ঘটনা ঘটে, যদিও মৃত্যুর সংখ্যা উত্তরপ্রদেশের মতো এত ব্যাপক ছিল না। বিশেষ করে সমস্তিপুরে, যেখানে লালু প্রসাদ যাদবের সমস্ত রথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক হিংস্রতা দেখা দিয়েছিল। রথযাত্রার পথে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ঘটে, যা সামগ্রিকভাবে হাজারো আহত ও বাস্তুহারা মানুষ সৃষ্টি করে। এই ক্ষতিগুলো হিন্দু মুসলিম উত্তেজনার ফলস্বরূপ সামাজিক বিভেদ বাড়ায় এবং পরবর্তীকালে বাবরি মসজিদ ধ্বংসের পথ আরও প্রশস্ত করে। দাঙ্গা প্রভাবিত এলাকায় স্থানীয় প্রশাসন ও এনজিওগুলি যতটা পেরেছে তাদের সীমিত শক্তি নিয়ে সাহায্য প্রদান করেছে, যেমন অস্থায়ী আশ্রয়, খাদ্য বিতরণ, কিন্তু দীর্ঘমেয়াদী পুনর্বাসনের মতো বাসভবন পুনর্নির্মাণ বা আর্থিক ক্ষতিপূরণের ব্যাপক কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায় না। এই ঘটনা পরবর্তী বাবরি ধ্বংসের দাঙ্গার মতো বৃহৎ সংকটের পথ প্রশস্ত করে, যেখানে ক্ষতিপূরণ অপর্যাপ্ত ছিল। 6 ডিসেম্বর অযোধ্যায় লাখো করসেবকের সমাবেশ হয়। মঞ্চে রাজনৈতিক নেতারা সমানে বক্তৃতা রাখছিলেন। দুপুরের পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। করসেবকরা ব্যারিকেড ভেঙে মসজিদের দিকে এগিয়ে যায়। পুলিশ সংখ্যা কম থাকায় জনতার উপর নিয়ন্ত্রণ হারায় পুলিশ। কাঠের হাতুড়ি, রড দিয়ে গম্বুজে আঘাত শুরু হয়। মাত্র 5 ঘন্টার মধ্যে বাবরি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, বাবরি মসজিদ ধুলোয় মিশে যায়। এই ঘটনা পুরো ভারতকে নাড়িয়ে দিয়ে যায়। ধর্মীয় বিশ্বাসের শক্তি অযোধ্যাকে রামের জন্মস্থান হিসেবে বহু শতাব্দীর বিশ্বাস ও আন্দোলনকে একটি গভীর ভিত্তি দিয়ে যায়। এই ধ্বংসের পরে সরকার একজন অবসরপ্রাপ্ত বিচারপতির আন্ডারে লিবারহান তদন্ত কমিশন গঠন করে। 1992-এর 16 ডিসেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি MS লিবারহানের নেতৃত্বে যে তদন্ত কমিশন গঠিত হয় তা বাবরি মসজিদ ধ্বংসের তদন্ত করে 2009 সালে 900 পাতার রিপোর্ট জমা দেয়। লিবারহান কমিশনকে বলা হয় সবচেয়ে দীর্ঘস্থায়ী তদন্ত কমিশন, কারণ এটি 17 বছর ধরে বাবরি মসজিদ ভাঙার তদন্ত করে এবং 48 বার এর মেয়াদ বাড়ানো হয়। এই কমিশন 68 জনকে দায়ী করে, যার মধ্যে বিজেপি নেতা LK আদবানি, MM যোশী, উমা ভারতী এবং তৎকালীন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী কল্যাণ সিং অন্তর্ভুক্ত ছিল।
রিপোর্টে আরএসএসকে মূল সংগঠন এবং ধ্বংসকে পরিকল্পিত বলে উল্লেখ করা হয়। তবে শুধুমাত্র লিবারান কমিশনই নয়, সিবিআইও এর পূর্ণাঙ্গ তদন্ত করে। সিবিআইকে 1992 আগস্টে তদন্তের ভার দেওয়া হয় এবং কেন্দ্র 1993 আইন পাশ করে বিতর্কিত জমি পুরোপুরি কেন্দ্রের হাতে দখল নেয়। সিবিআই আদালত 2020 সালের 30 সেপ্টেম্বর লখনৌতে বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদব 32 জন অভিযুক্তকে, যার মধ্যে আদবানি, এম যোশী অন্তর্ভুক্ত, সকলকে বেকসুর ছাড়ান দিয়ে দেন। আদালত বলে ধ্বংস ছিল স্বতঃস্ফূর্ত জনরোষের ফলে পূর্ব পরিকল্পনা বা ষড়যন্ত্রতে মোটেও ছিল না এবং অভিযুক্তরা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। মোট 49 অভিযুক্তের মধ্যে 17 জনের মৃত্যু হয়েছিল এবং বাকিদের বিনা বাক্যে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। আদালত লিবারান কমিশনের রিপোর্টকে বিবেচনা করলেও এটি চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করেনি, কোনোদিনই করেনি, কারণ তদন্তে ভিডিও, অডিও এবং সাক্ষ্যপত্রে কোনো সরাসরি ষড়যন্ত্রের নির্দেশনা পাওয়া যায়নি। মোট 49 অভিযুক্তের মধ্যে 17 জন মৃত্যুর কারণে তাদের বিরুদ্ধে শেষ বিচার পায়নি, কিন্তু বাকিদের ক্ষেত্রে অভিযোগগুলো কোনো রকমভাবেই প্রমাণিত হয়নি। এই রায় ভারতে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। তবে এখানে এএসআই এর ভূমিকা কী ছিল, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভূমিকা কী ছিল? তারা একদম খোলাখুলি বলেছে মসজিদের নিচে ইসলামিক বা হিন্দু কাঠামোর প্রমাণ তারা পেয়েছে। এএসআই মসজিদের নিচে ইসলামিক বা হিন্দু কাঠামোর পূর্ণ প্রমাণ পেয়েছে। পুরো জমি হিন্দু পক্ষকে দেওয়ার পক্ষে সওয়াল করেছে এবং পরবর্তীকালে আদালতও পুরো জমি হিন্দু পক্ষকে দিয়ে দেয়, কারণ সেখানে সম্পূর্ণভাবে অবিচ্ছিন্ন পুজোর প্রমাণ ছিল। এটা আদালতে প্রুভড। মুসলিম পক্ষকে অযোধ্যায় 5 একর বিকল্প জমি দিতে হবে মসজিদ নির্মাণের জন্য এবং বর্তমান সরকার সেই জমি মসজিদ কর্তৃপক্ষকে দিয়েও দিয়েছে এবং তারা মসজিদ তৈরির পরিকল্পনাও কমপ্লিট করে ফেলেছে। রায়টি ছিল, মানে বাবরি মসজিদ ধ্বংসের রায়টি ছিল আইন, ইতিহাস, প্রত্নতত্ত্ব ও সম্পত্তির অধিকার, এই সব মিলিয়ে একটি ভারসাম্যমূলক সিদ্ধান্ত। 2024 সালের রাম মন্দির উদ্বোধন এবং ডিজিটাল অযোধ্যা একটি আধুনিক ধর্মীয় পর্যটন শহর হিসেবে গড়ে উঠেছে। আমরা সবাই চাই এই শহর যেন আরও ভালো হোক, আরও বড় হোক, তার সমৃদ্ধি ঘটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।